নাব্য সংকটে বন্ধ হওয়ার পথে ঢাকা বরিশাল নৌপথের মিয়ারচর রুট। ভয়াবহ ঝুঁকিতে দক্ষিণাঞ্চলগামী লঞ্চ চলাচল, ড্রেজিং প্রকল্পে দুর্নীতির অভিযোগ। আপ ডাউনে 2.5 ঘন্টা সময় বেশি লাগে, 1000 লিটার ফুয়েল বেশি লাগে। বলতেছে 70 মিটার কাছে, আমি দেখতেছি 50 মিটার কাটে নাই। দুইটা জাহাজ পাশাপাশি করছে না করতে পারি, তাহলে আমি কিভাবে চলবো? ড্রেজিংও করলো, সরকারের টাকাও গেল, কিন্তু আমরা সুফল পাইলাম না। দায় এড়াতে একে অপরকে দুষছে বিআইডব্লিউটিএ ও প্রকল্প সংশ্লিষ্টরা। আপনাকে তো বুঝতে হবে ভাই, আমি আপনাকে বলতেছি যে আমি ড্রেজিং এর হেড, সব ড্রেজিং এ দেখে এটা আমার প্রকল্পের আমাদের বাইরে। চিফ ইঞ্জিনিয়ার, 2 জন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সবাই এটা জানতই করতো, তাদেরই সেই অ্যালাইনমেন্টটাই হয়েছে, সই করা হয়েছে। নদী খননের পরও কাঁঠালবাড়ির শিমুলিয়া ও পাটুরিয়া দৌলদিয়ায় নাব্য সংকট। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম এবং আমি ইমতিয়াজ আহমেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগ ছাড়া মহাজোটের সব শরিক এখন বিরোধী দল, বললেন ওবায়দুল কাদের। স্পষ্ট হলো 1 দশক পর আওয়ামী লীগের একলা পথ চলা। নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও নাগরিকদের সঙ্গে সংলাপের বিষয়ে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক, ছিলেন না বিএনপির কেউই। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, বাংলাদেশি কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী। সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে, ব্রিফিংয়ে কূটনৈতিক কোরের প্রধান। রাতেও শৃঙ্খলায় আনা যাচ্ছে না রাজধানীর অনিয়ন্ত্রিত যানবাহন, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। এবং মুকুলে মুকুলে ছেয়ে গেছে রাজশাহীর আমের বাগানগুলো। শীতের তীব্রতা কম থাকায় আগেভাগে এসেছে মুকুল। সঠিক যত্নের পরামর্শ ফল গবেষকদের। নবম ও দশম সংসদে শরিকরা একাধিক মন্ত্রীসহ সরকারে থাকলেও এবারই প্রথম শরিকবিহীন সরকার পরিচালনায় আওয়ামী লীগ। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, কার্যকর সংসদ গঠনের প্রক্রিয়ায় শরিকরা এখন বিরোধী দলে থাকবে। ফলে 1 দশক পর স্পষ্ট হলো আওয়ামী লীগের একলা পথ চলা। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের বিপরীতে রাজনীতির মাঠে প্রগতিশীলতার প্রতিশ্রুতি নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় নতুন 14 দলীয় জোট। 2008 সালের পর থেকে যৌথবদ্ধ রাজনীতির ধারায় নবম ও দশম সংসদে ছিল 14 দলের শরিকদের একাধিক প্রতিনিধিত্ব। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায়ও তার প্রতিফলন ঘটেছে। জোটের রাজনীতিতে একে আদর্শগত বলেই অভিহিত করে আসছে আওয়ামী লীগ। এ জোটে যেমন ভাঙনের ইতিহাস আছে, তেমনি আছে সম্প্রসারণের ইতিহাস। সে ধারাবাহিকতায় জোটের নতুন দল এসেছে, হয়েছে মহাজোট। 2014 সালের বিএনপিবিহীন নির্বাচনে একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থেকে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিও ছিল আলোচনায়। শপথ করেছি যে একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ শরিকদের নিয়ে 300 আসনেই প্রার্থী দেয়। নির্বাচনের আগে সরকারে থাকার কথা বললেও নির্বাচনের পরে বিরোধী দলেই ঠাঁই হয়েছে জাতীয় পার্টির। কিন্তু নৌকা মার্কা প্রতীক নিয়ে সংসদে যাওয়া 14 দলের নির্বাচিত শরিকরাও বিরোধী দলেই থাকবেন বলছেন ক্ষমতাসীনরা। 14 দলের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা হলো রাজনৈতিক জোট। কাজে রাজনৈতিক জোট আমাদের থাকবে, 14 দল থাকবে। সংসদে তারা বিরোধী দলেরা আসনে বসলে এবং দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন, সেটা সরকারের জন্য ভালো, তাদের জন্য ভালো। সব মিলিয়ে গেল 10 বছরের রাজনীতিতে এবারই প্রথম শরিকদের ছাড়া সরকার পরিচালনা করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিশ্বস্ততা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধান বিরোধী দলে থেকে দেশের উন্নয়নে জাতীয় পার্টি যথাযথ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। গতকাল বিকেলে বরিশালে গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বিরোধী দলের যে ভূমিকাটি থাকে সবসময় সংসদে, আমাদের ভূমিকা তার থেকে কমে কিছু হবে না, একই রকম হবে। এবং তার থেকে বরং আমরা যেহেতু বিগত সরকারে, অর্থাৎ গত সরকারে আমি স্থানীয় সরকারেই ছিলাম, স্থানীয় সরকার কিন্তু উন্নয়নের মূল চাবিকাঠি। সুতরাং এই উন্নয়নের বিষয়গুলো আমার অনেক নখদর্পণে আছে।
রাজনৈতিক দলগুলো ও নাগরিকদের সঙ্গে সংলাপের বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে উপস্থিত ছিলেন না বিএনপির কোনো নেতা। গতকাল সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেনের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ঐক্যফ্রন্ট নেতারা। জোটের মধ্যে কোনো বিভেদ নেই জানিয়ে তারা বলছেন, জোটের মধ্যে জামায়াতের থাকা বা না থাকা আলোচ্য বিষয় নয়, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়াই মূল লক্ষ্য। এ সময় ২৮ জানুয়ারি জাতীয় সংলাপের তারিখ পরিবর্তিত হয়ে ৬ ফেব্রুয়ারি হতে পারে বলে ইঙ্গিত দেয় ঐক্যফ্রন্ট নেতারা। জোটের শীর্ষ নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি অসুস্থ বলে জানানো হয়। না না না, আমরা প্রথমে যে অবস্থায় শুরু করেছি এখনো আমরা ঐক্যফ্রন্ট এই একই জায়গায় আছি, একইভাবে আছে, আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। জামাত এখানে বড় ইস্যু হলো কি রকম করে? বড় ইস্যু আমাদের কাছে এখন 30 তারিখের ভোট, 29 তারিখ রাতে যে ডাকাতি হয়ে গেল তার বিরুদ্ধে। জামাতের সাথে আমরা ছিলাম না, এখনো নাই। এটা আমাদের কাছে আলোচ্য বিষয় হিসেবে খুব প্রাধান্য পাচ্ছে না। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ব্রিফিংয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ জাতিসংঘ এবং অন্যান্য দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব বিবেচনায় সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। জাতীয় নির্বাচন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি বলে বৈঠক শেষে জানান কূটনৈতিক কোরের ডিন ও ভ্যাটিকান রাষ্ট্রদূত জর্জ কোচেলি। পরে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জনগণের প্রত্যাশা অনেক বেড়ে গেছে, সেটা আমাদের সামনে বড় চ্যালেঞ্জ, এবং এইগুলো অর্জনের জন্য আমরা সবার আপনার পার্টনারশিপ চাই, কোলাবোরেশন চাই, হেল্প চাই। উন্নয়ন করতে গেলে কোনো সন্ত্রাসী তৎপরতা যাতে না থাকে, সেই জন্য জিরো টলারেন্স আপনার টেরোরিজম, এবং বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশকে ব্যবহার করবে না কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা। রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের উন্নয়ন আর অগ্রগতি সরকার যাতে ধরে রাখতে পারে সে ব্যাপারে আমরা সহযোগিতা করব। শান্তি যেন বজায় থাকে তার জন্য সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে। সকালের সময় আরও থাকছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী চীনের ব্যবসায়ীরা দেশের অর্থনৈতিক ভিত আরও শক্তিশালী হবে মত সংশ্লিষ্টদের। রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের নৌরুট ভয়াবহ ঝুঁকিতে পড়ছে। নাব্য সংকটের কারণে প্রায় 6 মাস বন্ধ থাকার পর ঢাকা বরিশাল নৌপথের মূল রুট মেয়ারচর চালু হলেও সেখানে বড় লঞ্চ চালানো সম্ভব হচ্ছে না। লঞ্চ মালিক ও মাস্টারদের অভিযোগ, ড্রেজিং বিভাগের দুর্নীতি এর মূল কারণ। এদিকে বিআইডব্লিউটিএ এবং প্রকল্প কর্মকর্তারা এ অবস্থার জন্য একে অপরকে দোষারোপ করছেন। মাহমুদ রাকিবের রিপোর্ট। ঢাকা বরিশাল নৌপথ, যে পথ দিয়ে প্রতিদিন প্রায় 200 যাত্রীবাহী লঞ্চের পাশাপাশি কয়েক হাজার মালবাহী নৌযান যাওয়া আসা করে। নাব্য সংকটের কারণে প্রায় 10 বছর আগে আলুবাজার নৌরুটটি বন্ধ হয়ে যাওয়ার পর ঢাকা থেকে বরিশাল কিংবা মংলা সমুদ্র বন্দরে যাওয়ার জন্য মূল রুট হিসেবে ব্যবহার হয়ে আসছে মিয়ারচর নামক নৌরুটটি। তবে নিয়মিত ড্রেজিং না হওয়ায় গত বর্ষা মৌসুমের পর সেটিও বন্ধ হয়ে যায়। এখন ব্যবহার হচ্ছে কালীগঞ্জ রুট, যেটাতে সময় বেশি লাগায়, জ্বালানি খরচও বেশি। বিএডব্লিউটিএ বলছে মিয়ারচর রুটটি এ মাস থেকে আবারও চালু, কিন্তু লঞ্চ মালিক ও মাস্টারদের দাবি ড্রেজিং ঠিকমতো না হয় তা এখনো চলাচলের অনুপযোগী। ড্রেজিং করলো
সরকারের টাকাও গেল, কিন্তু আমরা সুফল পাইলাম না। ভবিষ্যতে এই চ্যানেল বন্ধ হয়ে যায়, বরিশাল দক্ষিণ মল কোনো জাহাজে চলাচল করবে না, সেই পরিস্থিতি এখন হয়ে গেছে। এখন আমরা কালীগঞ্জ থেকে ঘুরে আসি, আপ ডাউনে 2.5 ঘন্টা সময় বেশি লাগে, 1000 লিটার ফুয়েল বেশি লাগে। ড্রেজিং করছে, সেখানে ড্রেজিং হয়নি, তো এটা দুর্নীতি তো হতেই পারে। এই সরকার যে টাকা ব্যয় করছে বিগত দিনে এর অর্ধেক টাকাও আমাদের নদীর পথে ব্যয় হয়নি। মেয়রচর রুটে দৈর্ঘ্যে 4.5 কিলোমিটার, চওড়ায় 76 মিটার ও গভীরতায় 5 ফুট ড্রেজিংয়ের কথা বলা হলেও সরেজমিনে এমনটি হয়নি বলে দাবি মাস্টারদের। 6টা ড্রেজার আমরা সাথে সাথে লাগিয়ে দেই, পাশাপাশি আমাদের বিআইডব্লিউটি এর 2টা ড্রেজার কাজ করে। এখানে 10.5 লাখ মাটি খনন করা হয়েছে। ড্রেজিং এর বলতেছে 76 মিটার কাছে, আমি দেখতেছি 50 মিটার কাটে নাই। দুইটা জাহাজ পাশাপাশি করছেন না করতে পারি, তাহলে আমি কিভাবে চলবো? 4 মিটার পানিতে অনেক সময় লাশ বাড়ায়, দেখা যায় 2 মিটার 1.5 মিটার পানিও থাকে ওখানে। অনেক কোস্টার জাহাজ থেকে থাকে, তার ভিতর দিয়ে আমাদের আসা যাওয়া করা লাগে। সরকারি অনেক জাহাজ আছে তারা মিটার এই মাথা থেকে ওই মাথার মধ্যে ঠিক মতো ড্রেজিং হইল কিনা মিটারে ধরা পড়বে। আর যারা ড্রেজিং করে তারা যদি একটু পাইস ধরাই দেয় তাহলে তারা বলবে যে ওকে দুর্নীতি করছে, দুর্নীতি স্যার আর কি। ড্রেজিং সংস্থার বিরুদ্ধে লঞ্চ মালিক ও মাস্টারদের যখন এমন অভিযোগ, তখন বিআইডব্লিউটি এর ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী বলছেন তিনি এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নন। আপনাকে তো বুঝতে হবে ভাই, আমি আপনাকে বলতেছি যে আমি ড্রেজিং এর হেড, সব ড্রেজিং এ দেখে এটা আমার প্রকল্পের আমাদের বাইরে। চিফ ইঞ্জিনিয়ার, 2 জন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সবাই এটা জানতই করতো, তাদেরই সেই অ্যালাইনমেন্টটাই হয়েছে, সই করা হয়েছে। তবে সমস্যার সমাধান না হলে প্রয়োজনে আবারও জরিপ করে মেয়রচরে ড্রেজিং করার কথা বলছে বিআইডব্লিউটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরের কাঁঠালবাড়ির শিমুলিয়া মুন্সিগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিকভাবে নৌ চলাচল করতে পারছে না। পদ্মা নদীতে জেগে ওঠা ছোট ছোট চরে প্রায় আটকে যাচ্ছে পণ্যবোঝাই কার্গো, ফেরি, লঞ্চসহ একাধিক নৌযান। এতে দুর্ভোগ বাড়ছে যাত্রী ও চালকদের। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে একাধিকবার ড্রেজারের মাধ্যমে নদী খনন কাজ চলমান থাকলেও তা বেশিরভাগ সময় কাজে লাগছে না। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের পাঠান তথ্য ও সাদা দাকনের ছবিতে রিপোর্ট। জোয়ার ভাটা সহ নানা কারণে পলি জমে মাদারীপুরের কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও মুন্সিগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের বিভিন্ন চ্যানেলে। পলি অপসারণে নৌ পরিবহন মন্ত্রণালয় কোটি টাকা ব্যয়ে ড্রেজিং করছে, কিন্তু ড্রেজিং এর পলিগুলো নদীর পাশে ফেলায় সেই পলি একই স্থানে এসে আবারও সৃষ্টি হয় নাব্য সংকট। এতে নৌপথ পরিবর্তন হয়ে যায়। বিকল্প চ্যানেল ব্যবহার করায় একদিকে নৌপথের দূরত্ব বেড়ে পারাপারে সময় লাগে দ্বিগুণ, অন্যদিকে জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সংশ্লিষ্টরা। নাব্য সংকটে এর মধ্যে গত ডিসেম্বরে পাটুরিয়া দৌলতদিয়ায় 22টি পণ্যবাহী কার্গো 2 সপ্তাহ নদীর মাঝে আটকা থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও ব্যবসায়ীরা। পলিমাটি এসে পড়ে আর কি পানির সাথে, আর যখন মনে করেন যে পানি কমে তখন চটটা পড়ে। সরকারি ড্রেজিং করলে সঠিকভাবে হয় না, কিন্তু পাবলিক যে ড্রেজিং করালে সবই সঠিকভাবে হয়। কোথায় কি সমস্যা হচ্ছে আমাদেরকে অবহিত করলে আমরা বিআইডব্লিউটি এর সাথে যোগাযোগ করি, বিআইডব্লিউটি পরবর্তীতে তারা ড্রেজিং এর ব্যবস্থা নিয়ে থাকে। বিশিষ্ট জনরা মনে করেন ড্রেজিং কার্যক্রমে প্রশাসনের নজরদারি বাড়ালে কমবে এ ভোগান্তি। বিআইডব্লিউটিএ এবং তারা যাদেরকে নিয়োগ দেয়, এই নিয়োগপ্রাপ্তরা ঠিকমতো কাজ করতেছে কিনা এটা ভালো করে একটু জোরদার করা দরকার। অবশ্য মাদারীপুরের জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, নৌরুটগুলোর নাব্য ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ মূলত এই খনন কাজ পরিচালনা করবে, এটা সম্ভবত যাচাই করা হচ্ছে, অর্থ ব্যয়ের বিষয়টা বিবেচনায় আনা হচ্ছে। তো আশা করি যে এই প্রকল্প বাস্তবায়ন হলে তো এই নাব্যতা সংকট আর তৈরি হবে না। এ ব্যাপারে মুন্সিগঞ্জে কর্মরত বিআইডব্লিউটি এর অফিসে একাধিকবার গিয়েও কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। সময় সংবাদ, মাদারীপুর। ক্রেতা বিক্রেতাদের ভিড়ে সরগরম রাজধানীর সোয়ারীঘাট ও খুলনার পাইকারি বাজার। মাছের সরবরাহ নিয়ে বিস্তারিত জানাতে সোয়ারীঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ খান ও খুলনার রূপসাঘাটে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। প্রথমে যাচ্ছি শুভর কাছে। শুভ, তামিম, আমি এখন রাজধানীর সোয়ারীঘাট মাছের বাজারে রয়েছে। এটি মূলত মাছের আড়ত হিসেবে পরিচিত, কেননা রাজধানী এবং এর আশপাশের কামরাঙ্গীরচর এবং কেরানীগঞ্জে কিন্তু ইলিশ মাছ থেকে শুরু করে অন্যান্য যে মাছগুলো রয়েছে এখান থেকেই কিন্তু সরবরাহ করা হয়। তো সকাল থেকেই কিন্তু সরগরম বলা চলে এই বাজারটিতে, কেন পাইকার এবং যারা মাছের আড়তদার তাদের হাঁক ঢাকে কিন্তু এই বাজারটি বেশ জমজমাট বলা চলে। এখানে ইলিশ মাছ আজকের যে বাজার দর সেটি হচ্ছে যে আপনার
800 গ্রাম ওজনের যে ইলিশগুলো সেগুলো বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা। 700 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজি দরে। এছাড়া 500 গ্রাম ওজনের যে ইলিশগুলো সেগুলো পাওয়া যাচ্ছে 450 থেকে 500 টাকা কেজি দরে। এছাড়া বড় আকারের যে ইলিশ রয়েছে 1 কেজি থেকে 1 কেজি 400 গ্রাম ওজনের যে ইলিশগুলো সেগুলো 1000 থেকে 1300 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, এমনটাই এখানকার যারা আড়তদার তারা বলছেন। এছাড়া অন্যান্য মাছের মধ্যে রয়েছে বড় আয়ের মাছ যেগুলো, সেগুলো 600 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ি মাছ 400 থেকে 600 টাকা, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি দরে। তো এখানকার যারা পাইকার তাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে ইলিশের চাহিদা বাড়তি থাকলেও সে তুলনায় সরবরাহ অনেকটাই কম, কেননা তারা বলছেন যে যেহেতু এখান থেকেই পাইকাররা মূলত ইলিশগুলো কিনে থাকেন এবং রাজধানীর আশপাশে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করেন। তো যেহেতু পুরান ঢাকার মানুষজনও কিন্তু এখান থেকে খুচরা ক্রেতা যারা তারাও কিন্তু এখান থেকেই ইলিশ মাছ কিনে থাকেন, সে কারণেই কিন্তু চাহিদার তুলনায় কিন্তু এখানে সরবরাহ অনেকটাই কম, এমনটাই বলছেন। তবে আড়তদাররা জানিয়েছেন যেহেতু এখন শীতের কারণে যারা জেলে রয়েছেন তারা কিন্তু এখনো মাছ সেভাবে ধরতে পারছেন না। এছাড়া অভিযানের কারণেও মাছের সরবরাহ অনেকটাই কম, এমনটাই তারা বলছেন। এবং তবে বলছেন যে গরমের যে মাত্রা সেটি যদি বাড়তে থাকে তাহলে তারা আশা করছেন যে আগামী সপ্তাহ বা আগামী 10-11 দিনের মধ্যে ইলিশের সরবরাহ মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। আমরা এখন চলে যাব খুলনা, সেখানে রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল। ধন্যবাদ শুভ। আমি রয়েছি খুলনা রূপসা পাইকারি মাছ বাজার এলাকায়। এই বাজারটি মূলত দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ একটি মাছ বাজার পাইকারি, এবং এখান থেকে সব ধরনের মাছের আমদানি এখানে আসলে সব সময় থাকে। এবং এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করে থাকি যে এখানে দেশি প্রজাতির মাছ, খালবিলের মাছ এবং পাশাপাশি সামুদ্রিক মাছ এবং চাষের কিছু মাছ এখানে আমরা দেখতে পাই। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে শীতকালে কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু মাছের আমদানি কিছুটা কম থাকে। তবে অমাবস্যা এবং পূর্ণিমা যে গৌণ হিসেবে যেটা চিহ্নিত করা হয় সেই সময়টা মাছের সরবরাহটা বেশি দেখা যায়। তবে এই মুহূর্তে কিন্তু খুলনা রূপসা পাইকারি মাছ বাজারে মাছের সরবরাহ কিছুটা কম, আর যে কারণে কিন্তু মাছের দামও কিছুটা বাড়তি। অর্থাৎ এখানে যে ব্যবসায়ীদের সাথে কথা বলে যে বিষয়টি আমরা জেনেছি যে যেটি প্রতি সপ্তাহে যেটি সামুদ্রিক যে মাছগুলো এই বাজারে ওঠে সেটি কিন্তু 15 দিন পর পর আসছে এই মাছ বাজারে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অধিকাংশ ঘের এবং খালবিল যেগুলো শুকিয়ে গেছে, 90% মাছ কিন্তু খালবিল এবং ঘেরগুলো কিন্তু শুকিয়ে যাওয়ার কারণে দেশি মাছের সরবরাহটাও কমে গেছে। পাশাপাশি যে পাঙ্গাস এবং তেলাপিয়া বা চাষের যে কই মাছ এবং এরকম আরও কিছু যে মাছ রয়েছে সেগুলো মূলত শীতের কারণে এবং মাছগুলো কম ধরা পড়ে, আর যে কারণে কিন্তু বাজারে মাছের সরবরাহ আমরা কম দেখতে পেয়েছি। এবং প্রতিটি মাছ কেজি প্রতি প্রকারভেদে 20 থেকে 50 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। তো বাজারে অবশ্য ক্রেতারা এসে তারাও দাম বেশি পায়, তারা কিন্তু খুব বেশি সন্তুষ্ট হচ্ছে না, যে কারণে তারা বলছেন যে বাজার যদি মনিটরিং করা যায় তাহলে হয়তো মাছের দাম ক্রেতাদের নাগালের মতো থাকবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা রূপসা পাইকারি মাছ বাজার থেকে সর্বশেষ। খুলনা রূপসা থেকে তরিকুল ইসলাম, এবং তার আগে রাজধানীর সোয়ারীঘাট থেকে সহকর্মী শুভকান যোগ দিয়েছিলেন, জানাচ্ছিলেন পাইকারি মাছ বাজারের খবর। রাজশাহীর আমের বাগানগুলোর বাতাসে এখন শতাধিক জাতের আম মুকুলের সুগন্ধ। এবছর টানা শীত ও তীব্রতা কম থাকায় পৌষের মাঝামাঝিতেই বাগান জুড়ে এসেছে মুকুল। আমের ভালো ফলনের প্রত্যাশায় বাগানের যত্নে ব্যস্ততা বেড়েছে বাগানীদের। আগাম মুকুলে রোজার আগে বাজারে আম আসার সম্ভাবনায় দাম নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা, আর মুকুলের সঠিক যত্নের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন।
চোখ জুড়ানো সবুজের আঙিনায় আমের মুকুলের সুবাসে মোহনীয় রাজশাহীর চারদিক। জেলার ছোট বড় বাগানগুলোতে চোখ মেললেই দেখা মিলবে স্বর্ণালী মুকুলের দৃশ্য। সপ্তাহ দুয়েকের মধ্যেই গোপালভোগ, লখনা, আমরুপালি, ল্যাংড়া সহ প্রায় 200 জাতের মুকুল পরিণত হবে কুড়িতে। তাই বাগান পরিচর্যায় ভোর থেকেই ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। বীজ দিলে মলটা ভালো আসবি বা গরম ধরবি, মলটা আসলে আম ভালো হবি। পোকামাকড় আসে না, আমরা একটু যত্ন হয়, ভুঁইগুলা ধরুন পরিষ্কার রাই। চারিদিক দিয়ে কুবা দিচ্ছি, বেড করব, বেড করে বাগানে পানি দিব। কৃষি বিভাগ বলছে এবছর রাজশাহীতে শীতের তীব্রতা কম ও তাপমাত্রা ভালো থাকায় বাগানে আগাম মুকুল এসেছে। তুলনামূলকভাবে গেল বছরের থেকে বেশি মুকুল এসেছে এবছর। রোজার আগে আম নামানোর সম্ভাবনায় ফলন ও দাম নিয়ে আশাবাদী বাগান মালিক ও ব্যবসায়ীরা। আবহাওয়া ভালো থাকলে আর কয়েকদিনের মধ্যেই পুরো বাগানেই মুকুল আসবে এবং এর ভালো দাম পাওয়া যাবে। আবহাওয়া এরমই থাকে তাহলে হলো আগেই আম ধরলে আম আগেই পাকবে। মুকুল তো এবার আগে আসছে, তো আমরা আশাবাদী যে এবার যদি রমজান মাসের আগে আম পাই তাহলে লাভবান হতে পারবো। এই অবস্থায় নিয়ম মাফিক কীটনাশক প্রয়োগ সহ বাগান ও মুকুলের যত্নের নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। 1 লিটার পানির মধ্যে ইমিডা ক্লোপ্রিড গ্রুপের কীটনাশক দানাদার যদি হয় তাহলে 0.2 গ্রাম, আর যদি তরল হয় তাহলে আধা মিলি, এবং তার সাথে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম। এই হারে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। তাহলে আম গাছের যে হপার পোকার আক্রমণ হয় এবং অ্যানথ্রাকনোজ রোগ দেখা দেয়, যার কারণে আমের মুকুল এবং আম ধ্বংস হয়ে যায়, এটি সম্পূর্ণ প্রতিরোধ হবে। জেলার 18,000 হেক্টর জমিতে 2,13,426 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সকালের সময় আরো থাকছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলা ভাঙচুর, দূতাবাসের প্রধান কাউন্সিলর সহ আহত 3, বেশ কয়েকজন আটক। বাংলাদেশের সঙ্গে বৃহৎ পরিসরে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী হয়ে উঠেছেন চীনের ব্যবসায়ীরা। সাম্প্রতিক সময়ে এদেশের আর্থসামাজিক যে অগ্রগতি হয়েছে সেটি টানছে চীনের ব্যবসায়ীদের। সংশ্লিষ্টরা বলছেন, ভারতের পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানো গেলে দেশের অর্থনৈতিক ভিত আরও শক্তিশালী করা সম্ভব হবে। চীন ঘুরে এসে এসাঞ্জুলের তথ্য ছবিতে রিপোর্ট। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি চীন, যাদের নিয়ন্ত্রণে রয়েছে বিশ্ব অর্থনীতির 15%। চীন বাড়ছে আকাশের বুকে। একই সঙ্গে গত অর্ধযুগ ধরেই দেশটি তার বাণিজ্য বাড়াতে আগ্রহী বিশ্বের অন্যান্য দেশগুলোতে। ভূ রাজনীতিতে শক্তিশালী বাংলাদেশের সঙ্গে 4 দশকের নিবিড় কূটনৈতিক সম্পর্ক থাকলেও আশেপাশের মিয়ানমার, পাকিস্তান, কাজাকিস্তানের মতো দেশের তুলনায় কমই হয়েছে এদেশে চীনের বিনিয়োগ। তবে সাম্প্রতিক রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতি নজর কেড়েছে দেশটির ব্যবসায়ীদের। চীনে একটি কথা আছে, যদি তুমি অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে চাও শুরুতে সড়ক বানাও। এছাড়া আমাদের দুদেশের মধ্যে পর্যাপ্ত তথ্য বিনিময়ের সুযোগ নেই, সেটি করতে হবে। পাশাপাশি দুদেশের ব্যবসায়ীদের মধ্যে একটি স্বচ্ছ অংশগ্রহণ এবং প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে। আমার মতো অনেক ব্যবসায়ী আছেন যারা বাংলাদেশ সম্পর্কে বেশি কিছু জানি না। আমরা বিনিয়োগ করতে আগ্রহী, কিন্তু কোথায়, কেমন করে, কিভাবে সেটা করা যায় তা আমরা এখনো জানি না। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে এগিয়ে আসতে হবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা গেলে দেশের সাধারণ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বড় ভূমিকা রাখতে পারে চীনের এই আগ্রহ। ঐতিহাসিকভাবে ভারতের সাথে বিদ্যমান ভালো সম্পর্ক অব্যাহত রেখেই চীনের সঙ্গে সম্পর্ক আরও বাড়ানো যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীনের যে টেকনোলজি আছে, চীনের যে উদ্বৃত্ত অর্থ আছে, সেটা তো আর ওইভাবে ভারতের নাই। উইন উইন সিচুয়েশনে যাতে আমরা কাজ করতে পারি সেটা দেখবো আমরা। আমাদের নিজেদের দোষে কাজ পিছিয়ে যায়, প্রকল্প পিছিয়ে যায়, আমরা সিদ্ধান্ত নিলাম কিন্তু আগাতে পারি না, সেইগুলোকে দূর করতে হবে। প্রাপ্ত তথ্য বলছে গত 2 বছরেই চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতি বছর $16 বিলিয়ন ছাড়িয়ে গেছে। রয়েছে ভাষার সমস্যা, নেই সড়কপথে যোগাযোগের সুযোগও। তবু বাংলাদেশে চীনের বিনিয়োগের যে অপার সম্ভাবনা তার অনেকটুকুই থমকে আছে বিনিয়োগ বান্ধব পরিবেশের অভাবে। চীনের ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে উদীয়মান যে অর্থনৈতিক অগ্রযাত্রা তার সঙ্গে সম্পৃক্ত হতে চান তারা।
তবে বিনিয়োগের পরিবেশ তৈরির দায়িত্বটা নিতে হবে বাংলাদেশকেই। ইহসান জুয়েল, সময় সংবাদ, কুনমিং, চীন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাড়া ফেলেছে কয়েদিদের তৈরি দেশীয় পণ্য। হাতে তৈরি এসব পণ্যের দাম নাগালের মধ্যে থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। আর কারা কর্তৃপক্ষ বলছে, মূলত কারাবন্দীদের সমাজের মূল স্রোতে নিতেই তাদের এই উদ্যোগ। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। কমলা টেবিল, দেখতে কমলার মতো, বসার আয়োজন 4 জনের। ভিন্ন ধরনের এই টেবিল মিলবে বাণিজ্য মেলার কারা প্যাভিলিয়নে। শৈল্পিক, দৃষ্টিনন্দন এবং দাম নাগালের মধ্যে হওয়ায় অনায়াসেই নজর কাটছে ক্রেতাদের। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তৈরি হয়েছে, এটি অনেক সুন্দর, অনেকেই দেখতেছে, সবাই মন্তব্য করতেছে বেশ ভালো। অন্যদের চেয়ে আলাদা, কারণ ভেরি আনকমন আইটেম, যেটা আমি অন্য জায়গায় পাচ্ছি না। কারা প্যাভিলিয়ন ঘুরলেই দেখা যাবে বন্দীদের হাতে তৈরি বাঁশ, কাঠ, প্লাস্টিক, পুঁতি আর পাটের বহুমুখী পণ্য। নকশিকাঁথার বাহারি ডিজাইন আর শাড়ি লুঙ্গির পাশাপাশি সুস্বাদু আচারও মিলবে ব্যতিক্রমী এই প্যাভিলিয়নে। মোড়া, তারপরে আপনার ফোল্ডিং কাঠের চেয়ার, দোলনা, পাপোশ, কার্পেট আছে। আমরা চেয়ারগুলোতে বসলাম, আরাম চেয়ারগুলো বেশ কমফোর্টেবল। এটার ব্যাকগ্রাউন্ডটা ভাবলে আমার মনে হয় এই দাম অত্যধিক রিজনেবল। এটা যে কালারফুল বা এটার ম্যাটেরিয়ালস যেটা উলের সুতা দিয়ে করা, এটা খুব মানসম্মত। কারাবন্দীদের সৃজনশীলতার প্রশংসা করে দর্শনার্থীরা বলছেন বেকারদের জন্য এটি শিক্ষণীয়। তবে প্যাভিলিয়নটি মেলার এক প্রান্তে হওয়ায় বঞ্চিত হচ্ছেন অনেকেই। তারা ভিতরে থেকে এগুলো করতে পারতেছে, আর আমরা বাইরে থেকে এই ধরনের পণ্য তৈরি করতে পারতেছি না। যদি এরা বাইরে নিজেরাই করতে তাহলে হয়তো দেশ আরো অনেক এগিয়ে যেত। বের হওয়ার পর তাদেরকে কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে দেওয়া। একটু যদি আমরা সামনের দিকে থাকতাম, আমাদের ক্রেতা আরো বাড়তো এবং সেল আরো বেশি হতো। বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর সমাজের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনাই এর মূল উদ্দেশ্য বলে জানান কারা কর্তৃপক্ষ। কারাগার থেকে বের হওয়ার জন্য আর ক্রাইমের সাথে সংযুক্ত না হয়, তারা যেন দেশের উন্নয়নের কাজ করে নিজের আর্থিক সচ্ছলতা করতে পারে, সেই লক্ষ্যে আমরা এই কাজ করতেছি। কারা প্যাভিলিয়নে প্রতিদিন গড়ে ৮০,০০০ থেকে ১ লাখ টাকার পণ্য বিক্রি হয় বলে জানান বিক্রেতারা, যার ৫০ ভাগ পেয়ে থাকেন কয়েদিরা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সড়কে শৃঙ্খলা আনতে দিনভর সক্রিয় ভূমিকা রাখলেও রাতে অনেকটাই ঝিমিয়ে পড়ে ট্রাফিক পুলিশের উদ্যোগ। শৃঙ্খলা পক্ষ চললেও ট্রাফিক নির্দেশনা না মেনে ছুটতে দেখা যায় যানবাহন। চোখে পড়েছে পুলিশের চাঁদাবাজির দৃশ্য, তবে তৎপরতার কমতি নেই বলে জানিয়েছে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। রাতের রাজধানী দিনের মতোই ব্যস্ত ও কর্মচঞ্চল, তবে অনিয়ন্ত্রিত সড়কপথ হয়ে ওঠে ঝুঁকি আর আতঙ্কের। রাজধানীর ব্যস্ততম সড়ক আসাদ গেটের চিত্র এটি। ঘড়িতে রাত 11:30। যানবাহনের চাপে ছিল ট্রাফিক পুলিশের সক্রিয় ভূমিকা। রাত 12টা পেরোতেই রাজধানীর বিজয় সরণি মোড়, কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকায় দেখা মেলে না ট্রাফিক পুলিশের। ট্রাফিক পক্ষ চললেও যানবাহন চলাচলে নেই নিয়ন্ত্রণ। নিয়মিত বিরতি দিয়ে সিগন্যাল বাতির আলো পরিবর্তন হচ্ছে, অথচ সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই চালকদের। এতে মোড় ঘুরতে আর পাশ কাটাতে গিয়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। গাড়িগুড়ি অনেক জোরসে চলে, ট্রাফিক থাকে না, সার্জন থাকে না। যদি একটা দুর্ঘটনা ঘটা জায়গা, কিন্তু ওই দুর্ঘটনা কে দায় নিব, কে শিকার নিব, তা আমরা নিশ্চিত না। অনেক টাইমে বাস মনে করে সাইডে লাগাই দেয় রিক্সাগুলো, কোনো ট্রাফিক নেই, তো রাস্তাঘাট ফাঁকা থাকে। ডাইনে দিয়ে দেখতেছি, বাম দিয়ে আয়না ঠেলা দিছে গাড়ি, তখন আমার উল্টে যায় গাড়ি। যে কোনো ধরনের ট্রাফিক পুলিশ নাই, যে রাস্তা পারাপার হওয়ার জন্য কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করবো বা এখন কোনো বাস পাওয়া যাবে কিনা। এদিকে রাতে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে পুলিশের চাঁদাবাজির দৃশ্য। জুরাইন মুন্সিবাড়ি এলাকায় পৌঁছালে চোখে পড়ে শ্যামপুর থানা পুলিশের একটি চেকপোস্ট। চেকপোস্টে গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগ থাকলেও এ বিষয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত পুলিশ সদস্যরা। আমার গাড়ি পোস্টে ওই চণ্ডীগড় ওখানে গেলে ওখানে গাড়ি দিয়েছে ঠিক 200 নেয়, আবার 2-1 গাড়ি বেশি নেয়, কাগজপাতি একটু ভেজাল বোঝাল আছে, ও বেশি নেয়। টাকা না দিলে মামলা করবো, হ্যান করবো, ত্যান করবো, এরকম বুঝায়, আটকাই দেয়। আপনার ওই যে দোলাইপাড় দিতে হয়, হ্যাঁ, কিংবা আমিন বাজার দিতে হয়। তবে এ বিষয়ে যথাযথ ভূমিকা পালনের কথা বলেন ট্রাফিক পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। গুরুত্বপূর্ণ পয়েন্টে রাতে ট্রাফিক থাকে, 24 ঘন্টাই থাকে। হ্যাঁ, রাত্রে যখন গাড়ি স্পিড থাকে, গাড়ি যখন হালকা হয়ে যায়, স্পিড থাকে, তখন তো হয়তো সাইডে থাকে, তখন তো আর সিগন্যাল ধরার মতো কোনো ইয়ে থাকে না। যদি সমস্যা হয়, কোনো জ্যাম ট্যাম বেজে যায়, তখন ইমিডিয়েট তার সমাধান করার চেষ্টা করে।
রাতের নগরী নিরাপদ হবে, যানজটেও আসবে শৃঙ্খলা, এমনটাই প্রত্যাশা সবার। শাওন, সময় সংবাদ, ঢাকা। বরিশালে মাঘ মাসে জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত বরিশাল সহ দক্ষিণাঞ্চল। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসে আরও 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। শীত নিবারণে কোনো সাহায্য না পাওয়ার অভিযোগ করেছেন তারা। তবে জেলা প্রশাসনের দাবি প্রচুর কম্বল বিতরণ করা হয়েছে। আমিনুল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। বরিশালে এবার মাঘ মাসের শুরু থেকেই কনকনে শীত অনুভূত হচ্ছে। ভোরের একটা অংশ থাকে কুয়াশার চাদরে ঢাকা। আবহাওয়া অফিস জানিয়েছে ইতোমধ্যে 3টি মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়েছে। এ কারণে গ্রামের গরিব ও ছিন্নমূল মানুষ বেশি কষ্ট পাচ্ছেন। এদের অনেকেই কোনো সাহায্য না পাওয়ার কথা জানিয়েছেন। কয়েকদিন যাবৎ শীত খুব শীত পড়তে আছে, বয়স্ক লোকের জন্য খুবই সমস্যা। শীত অনেক বেশি পড়তে আছে, কাজকর্ম করতে অনেক কষ্ট হইতে আছে। এবার শীত অনেক বেশি, আমরা কোনো জায়গায় দিয়ে সাহায্য পাইনি। শীতে খুব কষ্ট করতে আছি, অথচ আমরা সাহায্য কিছু পাই না, কোনো সরকারি ব্যবস্থাও পাই না। এদিকে চলতি মাসে আরও 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি শীত মৌসুমে বরিশাল বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা আশঙ্কা করতেছি জানুয়ারি মাসে আরও 2টি শৈত্যপ্রবাহ প্রবাহিত হতে পারে। জেলা প্রশাসন বলছে শীতে হতদরিদ্ররা যাতে কষ্ট না পায় সেজন্য প্রচুর কম্বল বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডার থেকে 53,000 অধিক কম্বল পেয়েছি, যা আমরা প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলরদের কাছে এবং উপজেলা পরিষদে নিকট প্রেরণ করেছি এবং তারা এগুলো ডিস্ট্রিবিউট করছে। আমরা নিজেরাও ছিন্নমূল মানুষের কাছে কিছু কম্বল বিতরণ করেছি এবং কার্যক্রমটা চলমান আছে। চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.5 ডিগ্রি সেলসিয়াস। গরিব ও ছিন্নমূলদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে 53,000 কম্বল পেয়েছে জেলা প্রশাসন। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। কুয়েতে বাংলাদেশি দূতাবাসে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে দূতাবাসের প্রধান কাউন্সিলর সহ 3 জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত SM আব্দুল কালাম। তিনি জানান, বৃহস্পতিবার সকালে বিভিন্ন দাবিতে দূতাবাসের সামনের সড়ক অবরোধ করে লেসকো কোম্পানির কয়েকশো বাংলাদেশি শ্রমিক তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কোম্পানির প্রতিনিধির সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দেয় দূতাবাস কর্তৃপক্ষ। কিন্তু এরপরও কিছু কর্মী উত্তেজিত হয়ে দূতাবাসে হামলা চালায়। এতে প্রধান কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামান সহ 3 জন আহত হন। এছাড়া দূতাবাসের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে সকালে আমি যখন অফিসে আসলাম দেখি যে কতক্ষণ প্রায় 200-300 লোক বাইরে দাঁড়িয়ে আছে। পরে ওই কোম্পানির লোককে ডাকালাম আমি। তারা আমার সঙ্গে বসে কমিটমেন্ট করছে যে আগামী ফেব্রুয়ারি মাসের 5 তারিখের মধ্যে সবাই বেতন দিয়ে দিবে। এখন একে নিয়ে যখন এরা বাইরে জন্য ওই গেটে গেছে, ওখান থেকে মপরা এসে আক্রমণ করছে। আক্রমণ করে আমার কাউন্সিলের লেবারকে আক্রমণ, তার একটা হাড্ডিও ফ্র্যাকচার হয়েছে এবং আমার 2 জন কর্মচারীকে তারা করছে, আহত করছে। এমবেসিতে ঢুকে আমাদের যত কম্পিউটার আছে সব ভেঙে ফেলছে। আমরা যখন টেলিফোন করে পুলিশ আনছি, তখন যাদের পাওয়া গেছে তাদেরকে পুলিশ নিয়ে গেছে। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগ ছাড়া মহাজোটের সব শরিক এখন বিরোধী দল, বললেন ওবায়দুল কাদের। স্পষ্ট হলো 1 দশক পর আওয়ামী লীগের একলা পথ চলা। নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও নাগরিকদের সঙ্গে সংলাপের বিষয়ে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক, ছিলেন না বিএনপির কেউই। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী। সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে ব্রিফিংয়ে কূটনৈতিক কোরের প্রধান। দিনভর সক্রিয় থাকলেও রাতে ঝিমিয়ে পড়ে ট্রাফিক পুলিশের যোগ। নির্দেশনা মানছেন না চালকরাও, পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। এবং নাব্য সংকটে বন্ধ হওয়ার পথে ঢাকা বরিশাল নৌপথের মিয়ারচর রুট। ড্রেজিং প্রকল্পে দুর্নীতির অভিযোগ। নদী খননের পরেও কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়ায় নাব্য সংকট।
এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।